পরিচিত প্রার্থী সাংসদ ডাক্তার জয়ন্ত রায়ের সমর্থনে আজকের আয়োজিত এই নির্বাচনী পথসভায় উপস্থিত জেলা সভাপতি বাপি গোস্বামী, সাধারণ সম্পাদক দধিরাম রায়, চন্দন বর্মন, প্রাক্তন জেলা সভাপতি দেবাশিস চক্রবর্তী, দীর্ঘদিনের এই অঞ্চলের বিজেপির সঙ্গে যার নাম সম্পৃক্ত সেই ভূপেন্দ্রনাথ রায়, হলদিবাড়ির টাউন মণ্ডলের সভাপতি প্রদীপ সরকার, দীনবন্ধু রায়, প্রসন্ন রায়, সঞ্চালক দিলীপ মণ্ডল মল্লিক এবং আমার এখানে উপস্থিত সমস্ত সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিকবৃন্দ, নির্বাচক মণ্ডলী, মা ও বোনেরা। দেখুন, আমি কোনো বক্তৃতা করতে আজকে আপনাদের কাছে আসিনি। আমার নামের আগে যা যা বাপি বললো ওটা ভালোবেসে বলেছে। এগুলো সমস্ত ভালোবাসার মধ্যে থেকে ওর মুখ দিয়ে বেরিয়েছে। আসলে আমরা এই নির্বাচনে কেউ নই। এই নির্বাচনে 543টা আসনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। এই নির্বাচনে অন্য যারা আছেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তারা নিমিত্ত মাত্র, তারা নরেন্দ্র মোদীর প্রতিনিধি। আজকে আমরা আপনাদের কাছে এসেছি একটা স্থায়ী সরকার গঠনের আহ্বান নিয়ে। আমাদের মতো করে বিভিন্ন রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেসও আপনাদের কাছে যাচ্ছেন। দিদি উত্তরবঙ্গে প্রায় যাকে আমাদের চলতি ভাষায় বলে বডি ফেলে দেওয়া, তিনি বডি ফেলে দিয়েছেন। দিদি বলছেন আমি উত্তরবঙ্গ থেকে যাব না। হঠাৎ উত্তরবঙ্গের প্রতি দিদির এত ভালোবাসা যে এই ভালোবাসা ধরে রাখতে পারছে না উত্তরবঙ্গের মানুষ। আকাশ থেকে ইন্দ্রদেব দেখে একটু বৃষ্টি করিয়ে দিয়েছিল কাল রাত্রে। দিদির মাথায় পুষ্প বৃষ্টি, ফুল পড়ল। নববর্ষ চলে গেছে কালকে, ইংরেজি নববর্ষ। তাই প্রত্যেকে আমার প্রণাম, অভিনন্দন, শুভেচ্ছা সমস্ত কিছু জানালাম। আর আপনারাও ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করবেন, নির্বাচনে তো অনেক দিন বাকি, দিদির আবার কোথাও চোট টোট না লাগে। দিদির তো একটু লেগে যাওয়ার প্রবণতা আছে, সেই লাগালাগিটা যেন এর মধ্যে না হয়। দিদি সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, আমাদের মাঝখানে থাকুন। রিজবাজারে থাকিব, ছেড়ে দিব না। আমরা দিদিকে বলছি আপনি কেন আমাদের মায়া কাটিয়ে বারবার দিল্লি চলে যেতে চাইছেন? আপনি আমাদের মাঝখানে কেন থাকবেন না? আরে আপনাকে তো বাংলার মানুষ তৃতীয়বারের জন্য নির্বাচিত করে দিল। আপনি বাংলার মানুষকে কত কি দিয়েছেন। আপনার সোনার টুকরো ভাইয়েরা উত্তরবঙ্গের জঙ্গলের সমস্ত কাঠ খেয়ে নিয়েছে। আপনার সোনার টুকরো ভাইয়েরা রাস্তা পরিষ্কার করে, যেরকম মানুষ নদী পরিষ্কারের নামে সেখান থেকে বোল্ডার পর্যন্ত ঘুরিয়ে দিয়েছে। আপনার ভাইয়েরা 40,000 স্কুলের শিক্ষকের চাকরি পর্যন্ত খেয়ে নিয়েছে। এই সরকারটা যদি আবার দ্বিতীয় দিনের জন্য ঘুরে আসে, দিদিকে যদি আবার আপনারা একটু শক্তি দিয়ে দেন। এই সামনে দেখছেন নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডার। এই নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টির পরিবর্তে, এই রায় মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টির পরিবর্তে এই রায় বিক্রি করবে প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরি, আর ও সরাসরি দোকান থেকে বিক্রি করবে উচ্চ মাধ্যমিক স্কুল শিক্ষকের চাকরি। পুরো সমাজটাকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর তারা কিনা গিয়ে বলছে আমি নরেন্দ্র মোদীর সঙ্গে লড়বো। কোন নরেন্দ্র মোদী? কোভিড কালের পরে 80 কোটি মানুষকে বিনা পয়সায় যিনি রেশন দিয়ে চলেছেন, আগামী 5 বছর আরো দেবেন, সেই নরেন্দ্র মোদী। যিনি বৃদ্ধ মহিলাদের চোখের জল মোছানোর জন্য প্রত্যেকের বাড়িতে উজালা গ্যাস পৌঁছে দিয়েছেন, সেই নরেন্দ্র মোদী। যে নরেন্দ্র মোদী সারা পূর্ব ভারত জুড়ে ফ্লাইওভার, ব্রিজ, টানেলের কন্যা বইয়ে দিয়েছেন, সেই নরেন্দ্র মোদী। যে নরেন্দ্র মোদী সমস্ত ভারতবর্ষের রাজনৈতিক বিরোধিতাকে একা সামলে একবার নয়
দুবার নয়, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন সেই নরেন্দ্র মোদী। আজকে তার সঙ্গে কে লড়াই করবে? তার সঙ্গে লড়াই করবে বলছে এখানে কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস। আর এটা যাত্রা নয়, এটা যাত্রা পাল্লা নয়, এটা আপনাদের পাড়ার মুরগির লড়াই নয়, বিধানসভা নির্বাচন নয়, এটা পঞ্চায়েত নির্বাচন নয় যে ব্যালট পেপার খেয়ে ফেলবে। তাই এই নির্বাচনে আপনাদের সচেতন থাকতে হবে। দিদি ঘুরে বেড়াচ্ছেন, রোজ বলছেন বিজেপি চরম সন্ত্রাস চালাচ্ছে। নির্বাচনের আগে ইডি সিবিআই কে ব্যবহার করে পুরো নির্বাচনকে প্রহসনে বানিয়ে দিয়েছে নাকি বিজেপি। আরে আপনারা চিন্তা করুন, আপনারা যারা এখানে বসে আছেন প্রত্যেকে দুর্গাপুজোয় যান, প্রত্যেকে দুর্গাপুজোয় গিয়ে পুষ্পাঞ্জলি দেন। শুধু দুর্গার দিকে তাকান না, একবার ওষুধটার দিকে তাকানো তো। এবার আপনাদের আমি মনে করাতে বলি, এখানে অনেক মহিলা আছেন পঞ্চায়েতের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যাদের জয়ী সার্টিফিকেট দেবার পরে কেড়ে নেওয়া হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনকে পুরো রক্তাক্ত বানিয়ে দিয়েছিল যে লোকটা, তার মুখটার কথা চিন্তা করুন। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা, মনে পড়ছে? এবার ওর মুখটার কথা চিন্তা করুন, ওর গোপটার কথা চিন্তা করুন। আর মা দুর্গার পাশে যে অসুরের গোপটা থাকে, দুটো এক। মমতা ব্যানার্জি গোপ দেখে নিয়ে এসেছিল লোকে, কারণ ও জানে শিকারী বেড়ালের গোপ দেখলে চেনা যায়। এটাই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে ব্যালট খেয়ে মানুষকে সর্বনাশের পথে নিয়ে যাবে, তাকে আহ্বান করে ডেকে নিয়ে এসেছিল। এখন তাদের কাছে শিক্ষা নিতে হবে নির্বাচন কমিশনে। কত বিরোধিতা, বলছে 3টে রাজ্যে নির্বাচন হবে বিজেপির পরাজয়। ঘটনাচক্রে আমি কলকাতায় থাকি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। কলকাতার পার্শ্ববর্তী সমস্ত জায়গায় দেখলাম, যেদিন মধ্যপ্রদেশ, রাজস্থানের, ছত্তিশগড়ের ফল প্রকাশ হবে, সেদিন তৃণমূল কংগ্রেসের অফিসে ব্যাপক উত্তেজনা। আগের দিন রাত্রে ঝান্ডা রেডি করছে, আগের দিন রাজ্যে বাজি রেডি করছে, কারণ বিজেপি পরের দিন হারতে চলেছে, তৃণমূল মিছিল বার করবে। হিন্দিতে একটা প্রবাদ আছে, বেগানে শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা, মানে অন্যের বিয়েতে নিজেই আনন্দে মত্ত হয়ে উঠছে। ফলাফল কি হলো প্রত্যেকের জানা। 3টে জায়গাতেই নরেন্দ্র মোদীর সামনে দাঁড়িয়ে পার্টির নৌকো পার করে দিয়ে চলে গেলেন। আর এখন দিদি বুঝতে পেরেছেন সময় এগিয়ে এসছে, আর বেশি সময় নেই। এ বেলা বিদায়ের বেলা, এ যাত্রা অন্তর্জনী যাত্রা। এ যাত্রা থেকে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। দিদি অনেক দিকে দৌড়চ্ছে। দিদির একদম বাড়ির পাশে কালীঘাটের মা কালী, একদম নিয়ম করে দিদি সেখানে যান। মা কালী হাত তুলে নিয়েছে, বলছে আমি পারবো না, তোমার খাই সলভ করা আমার পক্ষে সম্ভব নয়। দিদি জগন্নাথ দেবকে ধরেছেন, জগন্নাথ দেব, জয় জগন্নাথ। ওকে পুরী থেকে নিয়ে এসছেন দীঘায়, বলছে দীঘায় জগন্নাথ মন্দির বানিয়ে দিয়েছি, কাউকে পুরী যেতে হবে না। আজকে দিদি ওটাও ছেড়ে দিয়েছেন, জগন্নাথও বলেছে অসম্ভব ব্যাপার। মা কালী যে কেস নেয়নি সে কেস আমি নিতে পারবো না। তৃণমূলকে বাঁচানোর ক্ষমতা কারণ নেই, শেষ পর্যন্ত রামনবমীতে ছুটি ডিক্লেয়ার করেছে। রামের প্রতি কি ভালোবাসা, কি প্রেম! মানুষ তো দেখে চমকে চমকে উঠছে, ওপর থেকে রামচন্দ্র কি দেখছে বুঝতে পারছে না। বলছে রাম সীতাকে তাড়িয়ে দিয়েছিল, বিজেপি নারী বিদ্বেষী, বিজেপি নারী বিরোধী। আরে রাম তো বউকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায় তো পশ্চিমবঙ্গে বিজেপি মহিলাদের একদম পরপারে পাঠিয়ে দিয়েছেন, আর বকটুইয়ে মুসলমান মহিলাদের জীবন্ত পুড়িয়ে মেরে দিয়েছেন। তারা রামচন্দ্রের কথা বলছে। আজকে কি বলেছেন আপনাদের উত্তরবঙ্গে দাঁড়িয়ে?
এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি, বুঝতে পারছি। আমাদের এখানে চিফ নির্বাচন কমিশনের কানের সমস্যা আছে জানি, তার ডাক্তার দেখানোর অবিলম্বে দরকার কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের। আজকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন সংখ্যালঘুদের থেকে তাকিয়ে যে আপনারা কিন্তু সাবধানে থাকবেন, 17 তারিখটা দাঙ্গার দিন, মানে রামনবমী, যেদিন রামনবমী ওটা নাকি দাঙ্গার দিন, রাম দাঙ্গা করবে। এটা কে বলছেন? বলছেন মুখ্যমন্ত্রী। আর যদি ওরা গালাগাল করে বলছেন একদম ভাবে উত্তেজিত হবেন না। গালাগাল মানে কি? জয় শ্রীরাম, ওই শব্দটা যদি শোনেন ওটা মুখ্যমন্ত্রীর কাছে গালিগালাজ। বলে ওটা যদি বলেন আপনারা আল্লাহর নাম করবেন, আল্লাহকে বলবেন হে আল্লাহ ক্ষমা করো, আমাকে শান্তি দাও। এটা কোন রাজনীতি? আজকে এই অঞ্চলের দল মত নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে, সমস্ত সম্প্রদায়ের মানুষকে, ধর্মের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নাটককে বুঝতে হবে, বন্ধ করে দিতে। সকালবেলা কালীঘাটে দাঁড়িয়ে জয় মা কালী, দুপুরে বজরং বলি, আর সন্ধ্যাবেলা মুসলমান মহল্লার সামনে দাঁড়িয়ে হাত মাথায় তুলে আল্লাহ আলী রে আলী, আল্লাহ ভোট দে, আল্লাহ ভোট দে, আল্লাহ ভোট দে। অভূতপূর্ব চিত্র দেখবেন। আবার বহু জায়গায় এখন ছবিটা বন্ধ আছে, মাথার উপরে হিজাব আর হাতটা এরকম করে আকাশের দিকে তাকিয়ে। ও কি ধরতে চাইছে? ও আল্লাহকে ধরতে চাইছে না, আল্লাহর উপরে দিতে চাইছে না, এরকম ভাবে ধরছে যে 27% ব্লক ভোট চাই। ওই ভোট যদি ঝুলিতে একবার পড়ে যায় ফুটবলের মতো, তাহলে আমি তড়ি পার করিয়ে নিয়ে যাব। এই রাজনীতির বিরুদ্ধে সংঘবদ্ধ ভাবে এই অঞ্চলের মানুষকে রুখে দাঁড়াতে হবে। বহু মানুষ আছেন পূর্ববঙ্গ থেকে এসেছেন, তারা কি চান আবার জলপাইগুড়ির মধ্যে আরেকটা বাংলাদেশ তৈরি হোক? তারা কি চান পশ্চিমবঙ্গ ধর্মের নামে আবার ভেঙে টুকরো হয়ে যাক? আজকে এই পরিস্থিতির বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, লড়াই করতে হবে। আসলে এখানে কোনো লড়াই নেই, এখন কোনো নির্বাচন নেই। এই ভোট কিসের ভোট? কার ভোট? কোন চোখের জলের ভোট? কোন নতুন রাজনৈতিক কর্মসূচিকে পশ্চিমবঙ্গের মানুষের সামনে প্রতিষ্ঠিত করার ভোট? আজকে আপনাদের ভেবে দেখতে হবে। তৃণমূল কংগ্রেস 45টা আসনে শুনেছি প্রতিদ্বন্দ্বিতা করছে, আর বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করছে কত? 543। নরেন্দ্র মোদী 543-এর নেতা, আর আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দিদি উনি 45-এর নেত্রী। কে কার সঙ্গে লড়াই করছে, কে কাকে চ্যালেঞ্জ দিচ্ছে, আজকে আপনাদের প্রত্যেকের সাইজের একটা ব্যাপার আছে তো, হাইতে। এই যে আমি এখানে বক্তৃতা করতে এলাম, আসার সঙ্গে সঙ্গে ইশারা করে দেখালাম নামাও নামাও, মানে কি আমার সাইজের থেকে বেশি দূর যাওয়া যাবে না। এবার আপনি চিন্তা করুন, আমার গলায় আজ পর্যন্ত খুব মালাই দিল না। বলছি আরে এর গলায় মাল্যদান করলে, এটাকে বিয়ে করলে আমার তো হাই কারণ নেমে যাবে, একে তো দেখাই যাবে না মেলায় নিয়ে গেলে, এ হারিয়ে যাবে আমার হাত ছেড়ে, আমি একা থেকে গেছি। আরে তৃণমূল কংগ্রেস ওই 45টা আসন নিয়ে 140 কোটি মানুষকে নিয়ে ভারতবর্ষের পরিচালনা করবে, এটা কোনোদিন হয়? এই নির্বাচনকে একটু মেনে নেবে, এই নির্বাচনকে অন্তত তৃণমূল কংগ্রেসকে এই নির্বাচনে মানুষ গ্রহণ করবে। গোটা সমাজটাকে বাজার বানিয়ে দিল। আপনাদের বাড়ির তরুণ তরুণী, শিক্ষিত তরুণ তরুণীদের জীবনে একমাত্র লক্ষ্য ছিল কি অন্য চাকরি না পেলে অন্তত স্কুল শিক্ষকের চাকরি পাবো, জীবনটা অন্তত স্থায়ীভাবে বাঁচাতে পারবো। আজকে তাদের সেই অধিকার, তাদের মেধা আজকে প্রতারিত করে খোলা বাজারে বিক্রি করে দেওয়া। আজকে একটা সরকারি ডিপার্টমেন্ট নেই যেখানে তৃণমূল কংগ্রেস দোকানদারি চালায়। কিন্তু আমরা দেখি তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে। এই দুর্নীতি শুধু পাত্রকের দুর্নীতি নয়, এই দুর্নীতি শুধু মানিক ভট্টাচার্যের দুর্নীতি নয়, এই দুর্নীতি শুধু সুধীরের ভট্টাচার্যের দুর্নীতি নয়, এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক লোক। আরে 72 বছরের নেতা বান্ধবীর খাটের তলা থেকে
যদি 50 কোটি বেরোতে পারে, তবে 25 বাচ্চা উঠি যারা আছে, যারা একদম যৌবনে ভরপুর, তাদের গার্লফ্রেন্ডের বাড়ি বাংলার ভেতর থেকে কত টাকা বেরোবে? আজকে এই রাজনীতি আপনাদের করতে হবে। তৃণমূল কংগ্রেস আপনাদের অধিকারকে, আপনাদের সত্তাকে, আপনাদের লেখাকে বাজারে নিলাম করে দিয়েছে। তার বিরুদ্ধেও এই নির্বাচনে আপনাদের মুখ 2019 সালে বলেছিলেন 2019 বিজেপি ফিনিশ 42 বাংলার মানুষ জবাব দিয়েছে, জলপাইগুড়ির মানুষ জবাব দিয়েছে, কুচবিহারের মানুষ জবাব দিয়েছে, দার্জিলিং এর মানুষ জবাব দিয়েছে, মালদার মানুষ জবাব দিয়েছে। 18টা আসন পাঠিয়ে দিয়েছে এখান থেকে। আমাদের নেতা বলেছিলেন 22টি আসনে জয়লাভ করবো, আমরা করতে পারিনি। আমাদের নিজেদের সামান্য ত্রুটি বিচ্যুতির কারণে আমরা আসলে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আমরা ডাবল ডিজিট পাস করতে দেব না। তৃণমূল কংগ্রেস 2 অঙ্ক পৌঁছবে না। তিনি এখান থেকে 4টে মিটিং করতে পারেন, 15টা মিটিং করতে পারেন। তিনি 2 হাত ধরে আল্লাহর জয়ধ্বনি দিতে পারেন, তিনি আল্লাহর স্বর্ণাপন্ন হতে পারেন, তিনি রামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন, রাম নবমীকে বাংলার ভিন্ন বলে দিতে পারেন, নরেন্দ্র মোদীকে তুই বলে সম্বোধন করতে পারেন, নরেন্দ্র মোদীর কোমরে দড়ি পড়ানোর কথা বলতে পারেন। কিন্তু তিনি এবার আপনি 10 পর্যন্ত পৌঁছতে পারবেন না। তার আগেই এই নির্বাচন তৃণমূলকে উৎখাত করবার নির্বাচন, এই নির্বাচন তৃণমূলকে বিদায় সঙ্গীত শোনাবার নির্বাচন, এই নির্বাচন অসহায় দরিদ্র সন্দেশকালীন মহিলাদের উপরে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের নির্বাচন। এই নির্বাচন গত 12 বছর ধরে মানুষের প্রত্যেকটি প্রতিবাদকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়ার নির্বাচন। এই নির্বাচনে তৃণমূলের কাছে হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। বলছে সরকারের চাবিকাঠি থাকবে আমার হাতে। কেন? আপনি যখন ছিলেন প্রধানমন্ত্রী হবেন, আজকে প্রধানমন্ত্রী থেকে চাবি খুঁজে এখানে চলে এলেন। আর চাবি তৃণমূলের কার কাছে আছে কেউ জানে না। কেউ বলছে কালীঘাটের দিদির বাড়িতে চাবি, আবার কেউ বলছে না ওখানে তালার চাবি। আসল চাবি নাকি উত্তরাধিকারীর কেন স্ট্রিটের বাড়িতে। এই খোঁজাখুঁজি করতে গিয়ে চাবি গেছে হারিয়ে। দিদি খুঁজতে এসেছেন পাহাড়ে, কখনো ডুয়ার্সে, বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গে চাবি খোঁজার কাজ চলেছে। ওবারেও শূন্য ছিল, এবারেও শূন্য। বারবার গান গাইছেন, ফিরাবে কি শূন্য হাতে। এবার শূন্য হাতে এবারেও আপনি চলে যাবেন, আর আপনাকে বাংলার মানুষ কষ্ট দিতে চাইছে না। দীর্ঘ পথ আপনি অতিক্রম করেছেন, দীর্ঘ পথ অতিক্রম করে তৃণমূল ক্লান্ত, তৃণমূল পরিশ্রান্ত, তৃণমূলের বিশ্রামের প্রয়োজন, আর দিদিরও রিটায়ারমেন্টের প্রয়োজন আছে। দেখুন, যত বক্তৃতা করুন না কেন, কালের দেওয়ালে লেখা হয়ে গেছে 2024 সালে 15ই আগস্ট দিল্লির লাল কেল্লা থেকে আবার জাতিকে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর দাস মোদী। লাল কেল্লায় মোদী, আর কলকাতার রেড রোডে 15ই আগস্ট দিদি। এটা ঠিক আছে, কিন্তু 2025-এ কি হবে আমাদের জানেন? মোদী তো লাল কেল্লা থাকবেন, কিন্তু ওই রেড রোড, লাল রাস্তা, ওখানে পশ্চিমবঙ্গ সরকারের ওই কে কানুন নেবেন কারো জানা নেই। একটা ব্যাপার নিশ্চিত রাখবেন, এই সরকারটাকে আর মানুষ কষ্ট দিতে চাইছে না। এই সরকার আপনাদের সমস্ত কিছু খেয়ে ফেলেছে, সর্বভুক সরকার। এই সরকারের খিদা এবং হজম শক্তি কারোর কাছে নেই। পেটের কোনো সমস্যা হলে তৃণমূলের পতাকা ধরুন ভালো হয়ে যাবে, কোনো ওষুধ কাজ করবে না, তৃণমূলের পতাকা কাজ করবে। ওরা বালি খেতে পারে, পাথর খেতে পারে, বোল্ডার খেতে পারে, ডুয়ার্সের কাঠ খেতে পারে, 40,000 চাকরি খেয়ে দিতে পারে,
আবার লালু প্রসাদকে গিয়ে প্রণাম করছে, বলছে তুমি গরু মোষের চারা খেয়ে নিয়েছিলে, ওটা এখন আমরা পারিনি, আমরা ওই শিক্ষা চাই। লালু প্রসাদ নাকি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্নীতি নিয়ে লড়াই করবে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী মার ছেলে আছে পেলে, তারা নাকি বলছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করবে। প্রতিবার নির্বাচন আছে আর বলেন পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। আর নির্বাচন যত কাছে চলে আসে তখন নির্বাচন লড়লে তো মুখ্যমন্ত্রী মনে হচ্ছে উনি পঞ্চায়েতের নির্বাচন লড়বে। আরে প্রধানমন্ত্রী হবেন তো বলুন, কে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, কে হবে গৃহমন্ত্রী, কি করবেন ইডি সিবিআই কে নিয়ে? নরেন্দ্র মোদী যে ঘোষণা করলেন 5 বছর আবার ফ্রিতে রাখেন, কি করবেন সে নিয়ে? প্ল্যানিং কমিশনের পরিবর্তে যে নীতি আয়োগ তৈরি করেছে উনি ভেঙে দেবেন কিনা? কি হবে তার শিক্ষানীতি, তা নিয়ে কোনো আলোচনা নেই। খালি বলছেন চোর, খালি বলছেন তুমি আমাকে চোর বলো, তুমি কি কম পড়েছো? এটা কোন রাজনীতি? এগিয়ে বাংলা, পশ্চিমবঙ্গের বাংলা। আর দিদি পারেন না এমন কোনো কাজ নেই। আমরা তো জানি দিদি পুলিশকে থাপ্পড় মারতে উদ্যত হতে পারেন। দিদি যে কোনো সময় দাঁড়িয়ে আপনি রাজা রামমোহন রায়কে বিধানসভায় নিয়ে আসতে পারেন। দিদি রবীন্দ্রনাথ শেক্সপিয়ার লন্ডনে মিটিং করিয়ে দিতে পারেন। দিদি তবলায় জল তরঙ্গের আওয়াজ বার করে দিতে পারেন। দিদি বাড়ির ছাদে ধানের চাষ করতে পারেন, মরুভূমিতে গম ফলিয়ে দিতে পারেন। দিদি পার্থ চট্টোপাধ্যায়ের মতো লোককে আজকে অত বড় হেভি ওয়েটকে জেলে চলে যাওয়ার পরেও সার্টিফিকেট দিতে পারেন। তাই এত গুণী মহিলাকে, আমাদের দিদিকে আপনারা কেন নিজেদের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাইছেন? দিদিকে রেখে দিন, কাছে রাখুন, যত্নে রাখুন, ভালোবেসে রাখুন, বাংলার মধ্যেই রেখে দিন। কারণ দিদি আর বেশি দিন নেই, মানে দিদির সরকার বেশি দিন নেই। মানুষ তৃণমূলকে সরিয়ে দেবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি ইতিহাস করে দেবে। একদিন এই মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআইএম এর 34 বছরের অপশাসনকে একা উচ্ছেদ করেছিলেন। মানুষকে তিনি স্বপ্ন দেখাতে পেরেছিলেন সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে, সিপিএম হারতে চলেছে। সেদিন তিনি ছিলেন অন্তঃস্থলের অধিষ্ঠিত্রী দেবী, সেদিন তিনি ছিলেন স্বপ্নের মেঘ বালিকা। কিন্তু আজ তিনি ঠাকুরমার ঝুলি, সবটাই ইতিহাস হয়ে গেছে। আজকে মানুষ তার দিকে তাকিয়ে বলছে তুমি আর নেই, তুমি জানি না কেন এমন হয়। আর বাদ বাকি তৃণমূল আর কংগ্রেস এখানে কি লড়াই একে অন্যের বিরুদ্ধে। একটু আপনাদের জেলা থেকে এগোবেন, দেখবেন অধীর রঞ্জন চৌধুরী জনগণের মনোরঞ্জন করছেন তৃণমূলের বিরুদ্ধে আক্রমণে। আর একটুখানি ট্রেনে চেপে দিল্লি চলে যাবেন, দেখবেন একই সঙ্গে পদযাত্রা, একই সঙ্গে হাঁটছে, কত ভালোবাসা, হাত ধরাধরি করে। এখানে লড়াই চলবে, আর ওইদিকে গিয়ে বলছেন আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো এ পথে চিনি না। এই রাজনীতিতে আপনাদের প্রত্যাখ্যান করবার সময় কংগ্রেস এবং সিপিএম নাটক করতে দীর্ঘদিন, কংগ্রেস আর সিপিএম তো দীর্ঘদিন একে অন্যের বিরুদ্ধে নাটক করেছে। আমরা বারবার বলেছি আরে ভাই লুকিয়ে কেন, বিহার কিয়া তো ডরনা কিয়া, কাছের আড়ালে কেন, পর্দার ফাঁকে কেন, মশারির ভিতরে কেন, যা কিছু আছে সামনাসামনি করো। শেষ পর্যন্ত ওরা রাজি হয়ে মালা বদলটা করে নিয়েছে, রেজিস্ট্রি করেনি, যে কোনো দিনই বিচ্ছেদ হয়ে যেতে পারে। কিন্তু এগুলোকে দেখছেন তৃণমূল, এদের আবার অদ্ভুত ব্যাপার, এরা এখানে গালমন্দ করছে না, দিল্লিতে গিয়ে বলছেন ভোটের পরে সব ঠিকঠাক করে নেব। আর এদের কোনো কাজ নেই, এরা মানে প্রত্যেকে হাত ধরছে, আমাদের তুমি কথা দাও। কি কথা দেবে? বিরোধী জোটের দিকে তাকিয়ে দেখেছেন, একটা মিটিং ডাকলে অন্য লোক উঠে চলে যায়। কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছে, কংগ্রেস বড় সভা ডেকেছে, কেজরিওয়ালের লোকেরা প্রচার করছে জোটের আমরা, কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে আজকে এই সভা। কংগ্রেস বলছে কোনো ব্যক্তির জন্য সভা নয়, কংগ্রেস বলছে এই সভা কোনো ব্যক্তির জন্য সভা নয়, এই সভা হচ্ছে ইন্ডি জোটের সভা। কোনটা জোট
কোনটা বেজো, এই চিন্তা করতে করতেই মানুষের সময় চলে যাবে। আর প্রত্যেকেই যখন নির্বাচনটা এগিয়ে আসবে না, জোটের দিকে দেখছেন, এখন নাম শুনছেন, আলোচনা শুনছেন, কোন মিটিং মিছিল শুনছেন, মাঝখানে দেখা যাবে এক সময় দুর্দণ্ড প্রধান সিপিআইএম এর নেতা সীতারাম ইয়েচুরি ও শেষ পর্যন্ত দিল্লিতে গিয়ে তৃণমূলে ডেরেক ওব্রায়েনের মঞ্চুরি করছে, একসঙ্গেই দুজনে মিলে হাঁটছে। কি ভালোবাসা! হাত চেপে ধরে বলছেন যে যেও না, যেও না, কিন্তু কেউ কারো হাত ধরে রাখতে চাইছে না। আবার গানও করছেন সুরে, वादा करो नहीं छोड़ोगे मेरा साथ, जहाँ तुम हो वहाँ मैं भी हूँ। তারপরেও সারা বলছে না, খুব এক জায়গায় দাঁড়াচ্ছে না। তাই এই জোটের থেকে মুক্তির একটাই পথ হচ্ছে কেন্দ্রের স্থায়ী সরকার, নির্ণায়ক সরকার, শক্তিশালী সরকার, স্থিতিশীল অর্থনীতি, রামপন্থী সরকার, রামের প্রতি শ্রদ্ধার সরকার, সমস্ত আনন্দকালের ক্ষেত্রে অটো চালক, টোটো চালক, বাস চালক, যারা ছোট ছোট দোকানদার আছেন, যাদের চোখের জলের কেউ কোনোদিন হিসাব রাখেনি, যাদের ইস্যুগুলোকে অ্যাড্রেস করা হয়নি, আগামী এক মাসের মধ্যে তাদের সেই ইস্যু অ্যাড্রেস করে দেবেন আজকে নরেন্দ্র মোদী। লক্ষ্মীর ভান্ডার দিয়ে এমন বলছেন যেন ভিক্ষা দিচ্ছেন, ভান্ডার লক্ষ্মীর ভান্ডার পাওনি, হুমকি। বাবা, মা লক্ষ্মী তো চঞ্চলা শুনেছিলাম, মা লক্ষ্মী হুমকির মধ্যে কি করে আছে সেটাই তো জানা নেই। এ রাজ্যে লক্ষ্মী নেই, অনেকদিন আগেই লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। শিল্পপতিরা এ রাজ্য থেকে ভিন্ন রাজ্যে পাড়ি দিয়ে চলে গেছে, আর দয়া করছেন না। যে টাকা দিয়ে আপনারা একটা বিস্কিট কিনবেন, এক প্যাকেট, আজকে সেই টাকা দিয়ে মুখ্যমন্ত্রী এক প্যাকেট বিস্কিট কেনে। টাটাও যদি বিস্কিট কেনে, ওই এক প্যাকেট বিস্কুট ওই টাকায় কিনতে হয়। ওই পরোক্ষ করের টাকাটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি কোষাগারে জমা হয়। আপনারা যে টাকা পাচ্ছেন, ওটা দিদির টাকা নয়, ওটা মোদির টাকা নয়, ওটা কারো জমিদারির টাকা নয়, ও টাকা আপনার টাকা, ও টাকা আমার টাকা, যে টাকা আপনারা আপনাদের শ্রমশক্তি দিয়ে অর্জন করেছেন, প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে সরকারের কোষাগারে জমা করেছেন। আপনাদের টাকা আপনাদের মাধ্যমে ফিরে আসবার জন্য আজকে যেটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে দিদি। প্রাতিষ্ঠানিক লোক, মিটিং চলতে চলতে আলো জ্বলে গেছে। আলো জ্বলা মানে কি? আপনাদের শুধু জয়ন্তনের ভালো আলোটা জ্বালিয়ে দিলেই চলবে না, আলো জ্বালিয়ে দেবেন সব জায়গায়, পাড়ার অলিতে গলিতে। কারণ তৃণমূলের চক্রান্তে এই রামনবমীকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস দাঙ্গা লাগাবার চাইছে, প্রকাশ্যে মুখ্যমন্ত্রী আবেদন করছেন, সেইটা প্ররোচনা দিচ্ছেন রোজ। মুখ্যমন্ত্রীর বক্তব্যের কারণে ইডি আক্রান্ত হয়েছে, এনআইএ আক্রান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাটিতে রোহিঙ্গাদের নিয়ে আসবার সমর্থন করেছেন। তৃণমূলের রাজনীতির কারণে বিভাজন তৈরি হয়েছে। হিন্দু মুসলমানকে ভেঙে টুকরো করে দাও, নতুন আবার রাজনীতি। কামতাপুরি আলাদা, রাজবংশী আলাদা, দুটো ভাষা পরিষদ। পাহাড়ের দিকে তাকিয়ে দেখুন, লেপচা আলাদা, ভুটিয়া আলাদা, গোর্খা আলাদা, প্রত্যেকের জন্য আলাদা আলাদা পরিষদ। অর্থাৎ সমাজকে ভাঙো, ভেঙে টুকরো করো, টুকরো করে থাকলো বুঝিয়ে নিজের সুবিধা বার করো। এই রাজনীতিকে বাংলার মানুষকে প্রত্যাখ্যান করতে হবে। কেন্দ্র রাজ্য সংঘর্ষ নয়, কেন্দ্র রাজ্য সমন্বয় চাই। কেন্দ্র রাজ্যের সমন্বয়ের মধ্যে দিয়েই উত্তরবঙ্গের মানুষের উন্নয়ন চাই। যদি এখান থেকে বড় ভোটের ব্যবধানে আবার জয়ন্ত রায়কে নির্বাচিত করবেন, কিন্তু মনে রাখবেন বিজেপি যারা কর্মী আছেন তারা একটা কথা পরিষ্কার মনে রাখবেন, বা মানুষকেও আমরা বলছি এই কথাটা, শুধু কর্মীদের জন্য নয়, এখানে মূলত লড়াই তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে লড়াই, অন্য কেউ কোথাও নেই। সিংহ একটা সময় ছিল আপনাদের এখানে, বিরাট ডাকাডাকি করেছিল সিংহ, কিন্তু এখন সিংহ ক্লান্ত, এখন সিংহীর কোনো খোঁজ নেই। কে খাবার ধরে আনবে লোক পাননি। যিনি সিংহের কাজটা করতেন, মোটামুটি খাবার সংগ্রহটা করতেন, তিনি হঠাৎ ঢুকে পড়েছিলেন তৃণমূলে, ঢুকেই বিপত্তি, ঢুকেছেন আর বেরিয়েছেন। মন্ত্রী আছেন অথচ নেই, তিনি আজকে এখানে নেই।
তাকে নিয়েও কিছু বলার নেই, মানুষ পুরো গল্পটা জানে। লড়াই হচ্ছে তৃণমূল আর বিজেপি। আর তৃণমূল এখানে কেন্দ্রের সরকার তৈরি করতে যাবে না, তৃণমূল পিছনের দরজা দিয়ে বিভ্রান্তি তৈরি করতে যাবে। এই আলোটা সেইখানে অন্ধকার গলিতে জ্বালিয়ে রাখতে হবে। কারণ তৃণমূল কংগ্রেস যে কোনো মূল্যে অশান্তি তৈরি করতে চাইছে, তৃণমূল কংগ্রেস মানুষকে ভীত সন্তুষ্ট করতে চাইছে, হিন্দু মুসলমানের মধ্যে ভাগ ধরিয়ে আরেকটা কালরা তৈরি করে দিতে চাইছে। এটাকে মানুষকে সচেতনভাবে প্রত্যাখ্যান করতে হবে। রামের দেশে বাবরের কথা চলবে, এটা আপনারা মেনে নেবেন? আরে রামের মিছিলের জন্য হাইকোর্টে গিয়ে পারমিশন দিতে হবে, এটা বাংলার মানুষ সমর্থন করবেন? অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন প্রশাসন হচ্ছে, দুপাশ থেকে মসজিদের মাথার উপর থেকে ফুল ছুঁড়ছে সংখ্যালঘু ভাইরা, গলায় মিষ্টি জল খাওয়াচ্ছেন, পুণ্যার্থীদের আবেদন জানাচ্ছেন যে আপনারা এই মিছিলে সামিল হন। আপনারা তারপরেও অনেকে গেছেন, এই সম্প্রীতির দৃশ্য এখানে দেখেছেন। তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের জায়গায় চিরাজ জানি। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, বিনা সুতোর রাখি বন্ধনের কারিগর আমরা। আজকে এই সম্প্রীতিকে বিনষ্ট করে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর এখানেই আপনাদের প্রতিবাদ করতে হবে। এই লড়াই অন্য কিছু নেই। কংগ্রেস, সিপিএম নামক যেগুলো দল আছে, ওরা বাড়ির চিলেকোটার উপরে দাঁড়িয়ে প্র্যাকটিস করছে, ব্যাট দিয়ে ঘোরাচ্ছে, ভাবছে আমি সচিন তেন্ডুলকার। কেউ কেউ ভাবছে আমি বীরেন্দ্র সহবাগ হয়ে গেছি, আবার বিরাট কোহলি হয়ে গেছে। আবার একজন আছেন সে রোজ মোদীকে চ্যালেঞ্জ দিচ্ছে, মোদীকে চ্যালেঞ্জ দিচ্ছে রোজ। আসলে কি ব্যাপার? আপনি আয়নাটা খুলুন, বাড়িতে বড় আয়না আছে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ান। আমি পুরুষ মানুষদের জন্য বলছি, আপনি যদি চেয়ারটা বড় করে তাহলে ঘুষি চালিয়ে মনে করেন মাইক টাইসনের সঙ্গে যুদ্ধ করছি, তাকে চ্যালেঞ্জ দিচ্ছি, লোকে তো হাসবে। আয়নার সামনে দাঁড়াবে তো প্রত্যেক পুরুষই সবচেয়ে বড় নিজেকে মনে করে। আর